আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম নীরব, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে। আজকে আমি তোমাদের সামনে বিএসসি অনার্স পদার্থবিজ্ঞান অথবা ইঞ্জিনিয়ারিং অথবা অন্যান্য সাবজেক্টে অনার্সে যারা অধ্যয়নরত আছো তাদের একটা নন মেজর কোর্স, আর অনার্স বিএসসি অনার্স পদার্থবিজ্ঞানে যারা অধ্যয়নরত আছো তাদের মেজর কোর্সটার নাম হচ্ছে মেকানিক্স, পদার্থবিজ্ঞানের একটা কোর্স। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব চ্যাপ্টার 11। এর আগে আরও 10টা চ্যাপ্টার আছে। আচ্ছা দেখো, চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়ার্ক অ্যান্ড কাইনেটিক এনার্জি। তো প্রথম 11.1 সেকশনটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এনার্জি। তাহলে দেখো, প্রথম আমরা ওয়ার্ক অ্যান্ড কাজ এবং শক্তির সংজ্ঞাটা দিয়ে নিই। ওয়ার্ক, আমরা দৈনন্দিন জীবনে মনে করো আমরা দেখি যে একজন দারোয়ান বিল্ডিং এর সামনে বসে বসে অনেকক্ষণ যাবত সারাদিন পাহারা দিচ্ছে বিল্ডিং। তো উনি দিন শেষে উনি বলেন যে উনি কাজ করেছেন। কিন্তু পদার্থবিজ্ঞানের পরিভাষায় কাজের একটা সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। এর সংজ্ঞাটা আমরা প্রথমে দেখি। দি ফিজিক্স কনসেপ্ট অফ ওয়ার্ক ইনভলভস এ ফোর্স দ্যাট ইজ এক্সার্টেড অ্যাজ দি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মুভস থ্রু সাম ডিস্টেন্স। অর্থাৎ পদার্থবিজ্ঞানের পরিভাষায় কাজের সংজ্ঞার কাজ হতে হলে একটা বল থাকতে হবে, কোনো বস্তুর উপর একটা বল কাজ করতে হবে, এবং ওই বলের জন্য বস্তুর একটা স্মরণ হতে হবে। যে যে পয়েন্টে বল প্রয়োগ করা হচ্ছে ওই পয়েন্টটার একটা স্মরণ হতে হবে, অথবা বস্তুর কিছু পরিমাণ স্মরণ করতে হবে, তখনই বলা যাবে যে কাজ হয়েছে এক্ষেত্রে। আর দেখো, এনার্জির সংজ্ঞাটা হচ্ছে যে ওয়ান ওয়ে টু ডিফাইন দি এনার্জি অফ এ সিস্টেম ইজ এ মেজার অফ ইটস ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। কোন একটা সিস্টেমের শক্তিকে সংজ্ঞায়িত করার একটা উপায় হচ্ছে যে শক্তি মানে হচ্ছে যে কোন একটা সিস্টেম কতটুকু কাজ করতে পারে তার পরিমাণকে বলা হয় ওই সিস্টেমের শক্তি। কোন সিস্টেমের কাজ করার সামর্থ্যকে, এই যে ওয়ান ওয়ে টু ডিফাইন দি এনার্জি অফ এ সিস্টেম, শক্তিকে সংজ্ঞায়িত করার একটা উপায় হচ্ছে ইজ এ মিজার, পরিমাপ, অফ ইটস ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক, কাজ করার সামর্থ্যকেই বলা হয় শক্তি। আচ্ছা দেখো, পরবর্তী টপিকটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এ কনস্ট্যান্ট ফোর্স। আচ্ছা মনে করো যে একটা বস্তুকে সুতার সাহায্যে, এখানে একটা যন্ত্র আছে, মনে করো একটা মোটর আছে, ওই মোটরটা এই বস্তুটাকে সুতার সাহায্যে উপরের দিকে উঠাচ্ছে। তাহলে দেখো, সুতা বরাবর উপরের দিকে এই বস্তুর উপর উপরের দিকে কতটুকু টান বল কাজ করতেছে, সুতা বরাবর টি পরিমাণ টান বল। তাহলে দেখো এখানে কি লেখা আছে, দি ব্লক ইজ রেজড এট এ কনস্ট্যান্ট ভেলোসিটি। আর এখানে আরেকটা জিনিস, যে এই ব্লকটাকে, বস্তুটাকে উপরের দিকে সমবেগে উঠানো হচ্ছে। সিন্স ইটস এক্সিলারেশন ইজ ইকুয়াল টু জিরো, যেহেতু এটাকে সমবেগে উঠানো হচ্ছে তার মানে এটার কোনো ত্বরণ নেই, অর্থাৎ ত্বরণের মান জিরো। দি নিট ফোর্স অ্যাক্টিং অন ইট ইজ বাই নিউটন সেকেন্ড ল অলসো ইকুয়াল টু জিরো। তার মানে এই বস্তুটার যেহেতু কোনো, এই বস্তুটা যেহেতু ত্বরণে উপরের দিকে উঠতেছে না, অর্থাৎ ত্বরণের মান যেহেতু জিরো, তার মানে এই বস্তুটার উপর প্রয়োগকৃত বলের মানও জিরো। কিন্তু আমাদের তো আমরা তো দেখে মনে হচ্ছে যে বস্তুটা তো টি বলে উপরের দিকে টানা হচ্ছে, তাহলে আমরা কেন বলছি বস্তুটার উপর প্রয়োগকৃত বলের মান জিরো? নিট ফোর্সের মান জিরো, কি কারণে একটু পরে তোমরা বুঝতে পারবে। যে দেখো, দি ম্যাগনিটিউড অফ দি আপওয়ার্ড ফোর্স, এই যে উপরের দিকে প্রয়োগকৃত বল হচ্ছে টি, এটাকে মোটরের মাধ্যমে সুতা দ্বারা প্রয়োগ করা হচ্ছে বস্তুটার উপর, মোটর কর্তৃক উপরের দিকে টি পরিমাণ বল কাজ করছে। এই উপরের দিকে যে টি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, আর দেখো বস্তুর উপর আরেকটা বল কাজ করছে, বস্তুর ওজন ডাব্লিউ নিচের দিকে। আমরা জানি কোন একটা বস্তুর ওজন খাড়া নিচের দিকে কাজ করে ডাব্লিউ। তাহলে দেখো বস্তুটার উপর উপরের দিকে টি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, আর বস্তুটার ওজন ডাব্লিউ সমান এমজি, বস্তুটার ভর যদি এম হয় তাহলে এমজি, আর এমজি পরিমাণ বল, ডাব্লিউ পরিমাণ বল নিচের দিকে কাজ করছে। তাহলে এই বস্তুটার উপর ডাব্লিউ পরিমাণ বল নিচের দিকে কাজ করছে আর টি পরিমাণ বল উপরের দিকে কাজ করছে। তাহলে দেখো
দি ম্যাগনিটিউড অফ দ্য আপওয়ার্ড ফোর্স টি এক্সার্টেড বাই দি মোটর অ্যান্ড, আচ্ছা যদি এই টি এর মান, আচ্ছা দেখো এই টি এর মান যদি এমজির সমান হয়, অর্থাৎ উপরের দিকে যতটুকু বল দেওয়া হচ্ছে এটা কি এমজির সমান, তাহলে বলা যায় যে এই বস্তুটার উপর লব্ধি বল শূন্য হবে, কারণ উপরের দিকে যত বল কাজ করছে নিচের দিকে তত বল কাজ করছে। এখন তখন তোমরা প্রশ্ন করতে পারো তাহলে তো দুই দিকে যেহেতু সমান পরিমাণ বল কাজ করছে তাহলে বস্তুটা আবার উপরের দিকে যায় কিভাবে? এটার ব্যাখ্যাটা হচ্ছে যে শুরুর দিকে বস্তুটাকে কিছু পরিমাণ বেশি বলে টানা হচ্ছে, এমজির থেকেও কিছু পরিমাণ বেশি বলে টানা হয়, ফলে উপরের দিকে একটা লব্ধি ত্বরণ থাকে, যেহেতু উপরের দিকে যে বলটা প্রয়োগ করা হচ্ছে এটা এমজির থেকে শুরুর দিকে একটু বেশি প্রয়োগ করা হয়, ফলে বস্তুটার উপরের দিকে একটা ব্যাগ থাকে। তারপর এখানে আমরা বায়ুর বাধা টাধা এসব চিন্তা করতেছি না, কোনো ঘর্ষণ বল চিন্তা করছি না। তো শুরুর দিকে যেহেতু এমজি থেকে সামান্য পরিমাণ বেশি বল দেওয়া হয়, ফলে বস্তুটা উপরের দিকে গতিশীল হয় এবং কিছুক্ষণ পর এমজির সমপরিমাণ বলই বস্তুটার উপর প্রয়োগ করা হয়। তাহলে শুরুর দিকে বস্তুটা একটা উপরের দিকে বলের কারণে গতিশীল হয়ে যায়, এরপর থেকে এমজি পরিমাণ বল দেওয়া হয়, ফলে শুরুর দিকে যে বস্তুটা একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে ওই ব্যাগ নিয়েই উপরের দিকে উঠতে থাকে। আর এমজিকে কাটানোর জন্য তো উপরের দিকে এমজি পরিমাণ সমান বলই দিতেছে, ঠিক আছে? তাহলে শুরুর দিকে একটু বেশি বল দেওয়ার কারণে বস্তুর উপর দিকে গতিশীল হয়, মানে বাতাসের বাধা টাধা এসব আমরা চিন্তা করছি। তাহলে বলা যায় উপরের দিকে যে পরিমাণ টি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে এটা হচ্ছে বস্তুর ওজন এমজি এর সমান। আর দেখো মনে করো বস্তুটাকে এই যে নিচ থেকে উপরের দিকে এইচ পরিমাণ উঠানো হয়েছে, ঠিক আছে? তাহলে এই মোটর দ্বারা কৃত কাজ, অর্থাৎ উপরের দিকে টান বল দ্বারা কৃত কাজ কত হবে? উপরের দিকে বল প্রয়োগ করা হয়েছে এমজি, আর সরণ কতটুকু হয়েছে? এইচ পরিমাণ। তাহলে কৃত কাজ এখানে যা হবে, আচ্ছা কৃত কাজ কত হবে এটা আমরা একটু পরে দেখতেছি। দেখো এখানে আমরা কাজ অবশ্যই হয়েছে কিভাবে বুঝতে পারতেছি, কারণ এই বস্তুটার উপর উপরের দিকে একটা বল কাজ করেছে এবং বস্তুটাকে উপরের দিকে কিছু পরিমাণ উঠে এসেছে, তার মানে এখানে কাজ হয়েছে, কারণ কাজ হতে হলে বস্তুর উপর বল কাজ করতে হবে এবং বস্তুটার সরণও করতে হবে ওই বলের জন্য। আচ্ছা তাহলে এবার দেখো এখানে আরেকটা দেখো, আনত তলে একটা বস্তুকে উপরে আনত তল বরাবর উপরের দিকে উঠানো হচ্ছে। আচ্ছা দেখো যে আনত তলে যদি একটা বস্তুকে এই যে মনে করো একটা বস্তু আনত তলে এই বস্তুটাকে উপরের দিকে ওঠানো হচ্ছে, এইখানে যেমন বস্তুটাকে সমবেগে উপরে ওঠানো হয়েছিল এইখানেও আনত তলে বস্তুটাকে সমবেগে উপরের দিকে ওঠানো হচ্ছে তল বরাবর। তাহলে বলা যায় তাহলে এই বস্তুর উপর যেহেতু সমবেগে বস্তুটাকে ওঠানো হচ্ছে তাহলে এই বস্তুটার ত্বরণ শূন্য, আর ত্বরণ শূন্য হওয়ার ফলে এই বস্তুর উপর প্রয়োগকৃত লব্ধি বলের মানও শূন্য। তাহলে এখন আবার প্রশ্ন উঠতে পারে যে বস্তুটা তাহলে উপরের দিকে উঠছে কিভাবে? আশা করি তোমরা এটা বুঝে যাবে। এখানে দেখো বস্তুটার উপর লব্ধি বলের মান শূন্য, অর্থাৎ বস্তুর উপর একাধিক বল কাজ করছে এবং ওই সবগুলো বলের ক্রিয়ায় যে বলটা আলটিমেটলি দাঁড়াচ্ছে ওই বলের মানটা শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু বস্তুটার উপর ঠিকই একাধিক বল কাজ করছে। তাহলে দেখো এই বস্তুটার উপর বস্তুর ওজন এমজি খাড়া নিচের দিকে কাজ করছে, আর দেখো এই আনত তল অনুভূমিকের সাথে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করেছে। তাহলে আমাকে এবার বলো যে এমজিকে যদি আমরা দুইটা উপাংশে ভাগ করি, একটা উপাংশ হচ্ছে এই তল বরাবর কি নিচের দিকে কাজ করছে, আর একটা উপাংশ তলের সাথে লম্ব বরাবর। তাহলে তল বরাবর নিচের দিকে যে উপাংশটা কাজ করতেছে ওইটা হচ্ছে আচ্ছা দেখো এই কোণটা আনত তলটা অনুভূমিকের সাথে থিটা কোণ তৈরি করেছে, তাহলে এই যে এই কোণটাও থিটা, অর্থাৎ এমজির সাথে এই উপাংশটার কোণ অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে আমরা বলতে পারি যে এই উপাংশটা হচ্ছে যেটা তলের উপর লম্ব, ওই উপাংশটা হচ্ছে এমজি কস থিটা, আর অনুভূমিক তল বরাবর উপাংশটা হচ্ছে এমজি সাইন থিটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে এখন যদি আমি বস্তুটার বস্তুটাকে তো আমরা আনত তল বরাবর উপরের দিকে উঠাতে চাই, তাহলে উপরের তল বরাবর উপরের দিকে যদি আমরা মনে করো এফ পরিমাণ বল প্রয়োগ করছি, ঠিক আছে? বস্তুটাকে উপরে উঠানোর জন্য এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এই এফ এর মান
দেখো এই বস্তু আমরা উপরের দিকে প্রয়োগ করছি এফ পরিমাণ, হ্যাঁ, বাহ্যিক এজেন্ট, অর্থাৎ যে যন্ত্রটা বস্তুটাকে উপরে উঠাচ্ছে অথবা যে বস্তুটাকে উপরে উঠাচ্ছে সে উপরের দিকে প্রয়োগ করছে এফ পরিমাণ বল। আর বস্তুটার উপর তার ওজনের জন্য বস্তুটার উপর তল বরাবর নিচের দিকে কাজ করছে। এই বলটা কোথা থেকে আসলো? বস্তুর যে একটা ওজন আছে নিচের দিকে কাজ করে, ওজনের একটা উপাংশ হচ্ছে কি এই তল বরাবর নিচের দিকে কাজ করতেছে। তাইলে এই যে সাইন থিটা বস্তুটাকে নিচে নামাতে চায়, আর আমাদের প্রয়োগকৃত বলটা দ্বারা আমরা বস্তুটাকে উপরে উঠাতে চাই। এখন আমাদের প্রয়োগকৃত বল যদি আনত তল বরাবর নিচের দিকের যে বল এই দুটোটা সমান হয়, অর্থাৎ আমাদের প্রয়োগকৃত বল যদি জি সাইন থিটার সমান হয়, তাহলে কিন্তু এই বস্তুটার উপর লব্ধি বলটা শূন্য হয়ে যায়। এই যে কি কারণে তাহলে বস্তুটা উপরে উঠবে, একটু আগে এখানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল এইটার ব্যাখ্যাটাও প্রায় সেম। তাহলে দেখো এই ক্ষেত্রেও কিন্তু বস্তুটা নিচ তল বরাবর তো উপরের দিকে উঠাইছি, কিন্তু এটা ভূমি থেকে কিন্তু ঠিকই এইচ পরিমাণ উপরেই কিন্তু উঠেছে। ওই বস্তুটাও যেমন এইচ পরিমাণ উপরে উঠানো হয়েছিল, এই বস্তুটাও এইচ পরিমাণ উপরেই উঠেছে। এবং তাহলে এই বস্তুটার উপরও কি অ্যাপ বল দ্বারা কাজ সম্পন্ন হয়েছে। এখন কাজের পরিমাণ আমরা কিভাবে বের করবো ওইটা আমরা পরে আসতেছি। আমরা বলছিলাম যে কাজ হওয়ার জন্য বস্তুর উপর একটা বল কাজ করতে হবে, ওই বলের জন্য বস্তুর স্মরণও করতে হবে। তাহলে দেখো এই বস্তুর উপর আমরা উপরের দিকে জি সাইন থিটা পরিমাণ বল দিয়েছিলাম, এবং এর ফলে এই বস্তুটা এইচ পরিমাণ উপরে উঠে এসেছে। ঠিক আছে, ভূমি থেকে আগে এখানে ছিল, ভূমি থেকে এইচ পরিমাণ উপরে উঠে এসেছে। এখানে যেহেতু আসবে বস্তুটা, তার মানে বলা যায় কি ভূমি থেকে এইচ পরিমাণ উপরেই উঠে এসেছে। আচ্ছা দেখেন, আমরা কাজ বের করবো আমরা কিভাবে, কাজের পরিমাণ বের করবো কিভাবে, সে ফর্মুলাটা নিয়ে আমরা এখন কথা বলবো। যে দেখুন, উই ডিফাইন দি ওয়ার্ক, কাজকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, কাজের সঙ্গে আমরা কি দিতে পারি, যে উই ডিফাইন দি ওয়ার্ক ডব্লিউ ডান বাই কনস্ট্যান্ট ফোর্স। তাহলে এখানে দেখেন আমরা যা আলোচনা করছি বিষয়টা মূলত হচ্ছে ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স, ধ্রুববল দ্বারা কৃত কাজ আমরা আলোচনা করছি। ওয়ার্ক ডান বাই এ ভেরিয়েবল ফোর্স, অর্থাৎ পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমরা পরবর্তীতে আলোচনা করবো পরবর্তী লেকচারে। তো উই ডিফাইন দি ওয়ার্ক ডব্লিউ ডান বাই কনস্ট্যান্ট ফোর্স, অর্থাৎ ধ্রুববল এফ দ্বারা কৃত কাজ আমরা বের করব। এবং এই বলের জন্য বস্তুটা মুভস এ বডি থ্রো এ ডিসপ্লেসমেন্ট এস, বস্তুটা যদি এস পরিমাণ, এই বলের জন্য এস পরিমাণ সরণ ঘটে ইন দি ডিরেকশন অফ দি ফোর্স, বলের দিকে যদি বস্তুটা এই এফ পরিমাণ ধ্রুব বলের জন্য বলের দিকে বস্তুটার যদি এস পরিমাণ সরণ ঘটে, তখন আমরা কৃতকাজকে কীভাবে বের করতে পারবো? দেখেন শর্তটা কি, শর্ত হচ্ছে যে ওই কনস্ট্যান্ট ফোর্স হতে হবে এবং বস্তুটা স্মরণ করতে হবে বলের দিকে। তখন ওই বল দ্বারা কৃতকাজ কীভাবে বের করবো, যে ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, সিম্পল গুণ করবো আমরা, যে বল এফকে স্মরণ এস এর সাথে সিম্পলি গুণ করে দেব। এই সূত্রটা কখন, ডব্লিউ ইকুয়াল টু এফ এর সূত্রটা তখনই যদি এফটা কনস্ট্যান্ট ফোর্স হয় আর স্মরণটা বলের দিকে হয়, অর্থাৎ বল আর স্মরণ যদি একই দিকে হয়। ঠিক আছে, মূলত কথাটা হচ্ছে এই ফর্মুলাটা তখনই আমরা অ্যাপ্লাই করতে পারবো যদি বল আর স্মরণ একই দিকে হয়, এটা একটা শর্ত। আর একটা শর্ত হচ্ছে যদি ফোর্সটা কনস্ট্যান্ট ফোর্স হয়। তাহলে এবার দেখুন, আচ্ছা দেখো আমরা যে জায়গাটাতে আসছিলাম, যে আচ্ছা তাহলে আমরা এই যে প্রথম যে আমরা ছবিটা দেখিয়েছিলাম, দেখো তোমরা প্রথম যে আমরা ছবিটা দেখেছিলাম, এখানে কৃতকাজ কত করা হয়েছিল, কৃতকাজ যদি এই প্রথম ফিগারটার জন্য আমরা বের করি, তাহলে এখানে আমাদের কৃতকাজ হবে আচ্ছা তো দেখো এখানে বলের দিক উপরের দিকে, স্মরণও উপরের দিকে ঘটছে, এস পরিমাণ স্মরণ। হ্যাঁ, আমি বস্তুটা মনে করো সাপোজ এখানে ছিল, ঠিক আছে, এইখান থেকে এস পরিমাণ, এই বলের জন্য এস পরিমাণ উপরে স্মরণ ঘটেছে। ঠিক আছে, এস পরিমাণ উপরে উঠে আসছে। তাহলে বল আর স্মরণ যেহেতু একই দিকে, বলও যেদিকে স্মরণও একই দিকে, তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি এখানে বলার মান হচ্ছে কি টি, আর স্মরণের মান হচ্ছে কি এইচ। ঠিক আছে, এতটুকু এইচ, এতটুকু এইচ। তাহলে দেখো আর টি এর মান হচ্ছে গিয়ে এম জির সমান। ঠিক আছে, যেহেতু সমবেগে উঠানো হয়েছে।
আর এইচ তো এইচ, তাহলে এখানে ডব্লিউ ইকুয়ালটা কি বের হলো, কৃতকাজ ডব্লিউ ইকুয়াল mgh এই এই ফিগারের জন্য। আচ্ছা, এবার এই ফিগারটার জন্য এখানে দেখো এই বস্তুর উপর উপরের দিকে কতটুকু বল প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো ডব্লিউ, এখানে বল বল এফ প্রয়োগ করা হয়েছে আনত তল বরাবর উপরের দিকে। আবার দেখো এই আনত তলের দৈর্ঘ্য যদি এল হয়, ক্যাপিটাল এল হয়, এই যে ক্যাপিটাল এল, ঠিক আছে, তাহলে আমরা দেখো তাহলে আনত তলের দৈর্ঘ্য, আচ্ছা তাহলে সরণ কতটুকু ঘটেছে এল পরিমাণ, যেহেতু এখান থেকে এখানে ওঠানো হয়েছে, আর সরণের দিক কোন দিকে, উপরের দিকে, বস্তুটা যাচ্ছে কোন দিকে, উপরের দিকে, তাহলে বস্তুটার এই আনত তলের দৈর্ঘ্য যতটুকু ততটুকুই সরণ ঘটেছে। আর এফ এর মান, এফ এর প্রয়োগকৃত বলের দিকেও কি উপরের দিকে, এফ এর মান হচ্ছে গিয়া এই যে, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এক্ষেত্রে এফ এর মান mg সাইন থিটা, আর সরণের পরিমাণ হচ্ছে এল, তাহলে mg সাইন থিটা ইন্টু এল। আচ্ছা, তাহলে এবার দেখো আনত তলের আর একটা কেস হচ্ছে, দেখো একটা বস্তুর উপর, এই যে মনে করো বস্তুটা, এই যে মনে করো বস্তু হচ্ছে এইটা, এই বস্তুর উপর ভূমির সমান্তরালে এফ পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, ভূমির সমান্তরালে। আর আর এর আগের ফিগারটার মধ্যে হচ্ছে গিয়ে যে আনত তলের সমান্তরালে, ঠিক আছে, বল প্রয়োগ করা হয়েছিল, আর এইখানে হচ্ছে গিয়ে ভূমির সমান্তরালে এফ পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে দেখো এখানে প্রয়োগকৃত বলটা কি, এই যে এদিক বরাবর, এটা হচ্ছে এফ, ঠিক আছে, তাহলে এফ এর একটা উপাংশ, তল বরাবর একটা উপাংশ নেব, সবসময় খেয়াল রাখবা তল বরাবর একটা উপাংশ আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে তল বরাবর একটা উপাংশ যদি, আচ্ছা এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা থিটা, ভূমির সাথে আনত তল যে কোণ উৎপন্ন করছে সেটা থিটা। তাহলে দেখো একটা উপাংশ এদিক বরাবর আমরা নিব, আরেকটা হচ্ছে গিয়া এদিক বরাবর, এই যে লম্ব হতে হবে, লম্ব উপাংশ যেহেতু, তার মানে এই উপাংশটা হচ্ছে গিয়া তলের সাথে লম্ব বরাবর। তাহলে দেখো এই কোণটা থিটা হলে এই কোণটাও কিন্তু থিটা, তাহলে এটা দ্বারা হচ্ছে গিয়ে এফ কস থিটা, আর এই উপাংশটা দ্বারা এফ সাইন থিটা। তাহলে আনত তল বরাবর উপাংশটা হচ্ছে এফ কস থিটা, আর আনত তলের লম্ব বরাবর হচ্ছে গিয়ে এই উপাংশটা, সেটা হচ্ছে এফ সাইন থিটা। তাহলে দেখো এই আমরা তাহলে এটার জন্য আমরা কৃতকাজ বের করে নিতে পারবো, ডব্লিউ ইকুয়াল, যেহেতু বল যেদিকে সরণটাও কি সেই দিকে, তাহলে সরণ এই আনত তলের দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে আমরা বলতে পারি এফ কস থিটা ইন্টু এল। আচ্ছা, এদিকে একটা জিনিস খেয়াল করো তোমরা, আমরা এখানে যে এই যে এই ফিগারটার জন্য যে আমরা লিখেছিলাম কৃতকাজ mg sin থিটা ইন্টু এল, তো এখানে এল তো হচ্ছে আনত তলের দৈর্ঘ্য, তাহলে আমরা এখান থেকে আবার কি লিখতে পারি যে সাইন থিটা, আমরা কি জানি এটা যদি একটা সমকোণী ত্রিভুজ ধরি, এই ফিগারটাকে, এর একটা সমকোণী ত্রিভুজ হলে সাইন থিটা ইকুয়াল লম্ব ডিভাইড বাই অতিভুজ, অর্থাৎ এইচ ডিভাইড বাই এল, আনত তলের দৈর্ঘ্য হচ্ছে এল, অতিভুজটা হচ্ছে এল, তাহলে বা এইচ ইকুয়াল এল সাইন থিটা। তাহলে এল সাইন থিটার পরিবর্তে আমরা এইচ লিখে দিই mgh। তাহলে দেখো এখানেও কৃতকাজ mgh, আবার এখানেও কৃতকাজ mgh, ঠিক আছে, অর্থাৎ বস্তুটা, এই বস্তুটাকে উঠাতে যন্ত্রের যত কাজ করা লাগছে, এই বস্তুটাকে উঠাতেও কি একই পরিমাণ কাজ করা লাগছে। আমরা তো এখানে আন্দাজে লিখি নাই, আমরা ব্যাখ্যা করে লিখেছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এটাও হলো। এখন তাহলে দেখো কোন একটা বস্তুর উপর ভূমির সাথে যদি কোনো একটা বস্তু ভূমির উপর আছে, এখন ভূমির সাথে থিটা পরিমাণ কোণ করে যদি কোনো একটা বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়, তাহলে দেখো তো এক্ষেত্রে আমরা কৃতকাজ কিভাবে বের করব, ডব্লিউ ইকুয়াল, আমরা কি জানি যে বল আর সরণ যদি একই দিকে হয়, তাহলে আমরা সূত্র বল আর সরণ একই দিকে হলে কৃতকাজ কেমনে বের করতে হয়, বল আর সরণ গুণ করে। তাহলে এইখানে দেখো সরণ হচ্ছে গিয়ে বস্তুটা এখান থেকে এখানে আসলো, ঠিক আছে, তাহলে এই সরণটা হচ্ছে গিয়ে এস,
ঠিক আছে, এতটুকু হচ্ছে কি এস পরিমাণ সরণ। তাহলে এখানে দেখো তো এই বলটার এফ বলটার দুইটা উপাংশ বের করা যাবে না, একটা হবে কি এদিক বরাবর আর একটা হবে এদিক বরাবর। এদিক বরাবর উপাংশটা হবে ভূমি বরাবর উপাংশটা হবে কি এফ কস থিটা। আচ্ছা, তাহলে ভূমি বরাবর উপাংশটা এফ কস থিটা আর সরণটাও ভূমি বরাবর, তাহলে এফ কৃতকাজের ফর্মুলা এফ কস থিটা ইন্টু এস, ঠিক আছে, এফ এস কস থিটা। তাহলে সবসময় তোমরা খেয়াল রাখবে যদি অনুভূমিকের সাথে কোন একটা কোণ করে বস্তুটার উপরে বল প্রয়োগ করা হয়, তখন আমরা এই যে সরণটা যেহেতু অনুভূমিক বরাবর, তাহলে বলের যে উপাংশটা অনুভূমিক বরাবর ওইটা নিয়ে নেব, তারপর ওই দোনটা গুণ করে দিব। বলের এই অনুভূমিক বরাবর বলের উপাংশটা কত এফ কস থিটা আর সরণটা কত এস, আর এই দোনটা যেহেতু একই দিকে, তাহলে এফ কস থিটা আর এস সিম্পলি গুণ করলে কৃতকাজ আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা কি পেলাম, ডব্লিউ ইকুয়াল টু এফ কস থিটার সূত্রটা আমরা কিভাবে এরকম হলো, যদি প্রয়োগকৃত বল সরণের দিকের সাথে একটা কোণ উৎপন্ন করে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে ফর্মুলাটা এরকম দাঁড়ায় আর কি, ঠিক আছে, এফ এস কস থিটা। অর্থাৎ প্রয়োগকৃত বল যদি ভূমির সাথে একটা কোণ করে ওই বলটা প্রয়োগ করি, ভূমির সাথে একটা অ্যাঙ্গেল করে যদি বল প্রয়োগ করা হয়, অর্থাৎ সরণের দিকের সাথে একটা কোণ করে যদি বলটা প্রয়োগ করা হয়, তখন কৃতকাজের ফর্মুলা ডব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। এখানে দেখো 1 নাম্বার কেস, তাহলে দেখো মনে রাখবে মূলত মেইন সূত্র হচ্ছে যে কৃতকাজ বের করার মেইন সূত্র হচ্ছে ডব্লিউ, যদি বলার সরণ একই দিকে হয় তাহলে কৃতকাজ বের করার মেইন সূত্র হচ্ছে ডব্লিউ ইকুয়াল এফ এস। তাহলে মনে রাখবা ডব্লিউ ইকুয়াল এফ এস সূত্রটা কখন, যদি এফ আর এস একই দিকে হয়, বলার সরণ একই দিকে হয়। আর যদি বলার সরণ একই দিকে না হয়, তাহলে এদেরকে আমরা একই দিকে করে নিব। এই যে এই দিক, এক্ষেত্রে কি ছিল, বলার সরণ একই দিকে না, বলা ছিল গিয়া একটা সরণের সাথে একটা কোণ তৈরি করেছিল, তাহলে বলার সরণ বলের সরণ বরাবর যে একটা উপাংশ আছে ওইটা আমরা নিব, আর সরণ তো এই দিকেই, তাহলে এদেরকে সিম্পলি গুণ করে দেবো। তাহলে বলার সরণ একই দিকে না থাকলে তখন আমরা বলটাকে সরণের দিকে এর উপাংশটা নিয়ে নিব, ঠিক আছে, অর্থাৎ একই দিকে হইয়া গেলে তখন আমরা সিম্পলি গুণ করে দিব। আচ্ছা, এবার দেখো নোটস সেভারাল ফিচার্স অফ ইকুয়েশন 11.2। আচ্ছা, অর্থাৎ এই যে ডব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, এটার বিভিন্ন কয়েকটা কেস হতে পারে, যে যদি ইফ এফ ইকুয়াল 0 হয় দেন ডব্লিউ ইকুয়াল টু 0, ফর ওয়ার্ক টু বি ডান ফর ওয়ার্ক টু বি ডান এ ফোর্স মাস্ট বি এক্সার্টেড। অর্থাৎ বল শূন্য হলে কৃত কাজের মান কি শূন্য হবে, তার মানে যে কাজ হতে হলে অবশ্যই কি বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ বল যদি প্রয়োগ না করো, বলের মান যদি শূন্য হয়, তাহলে কাজের মান শূন্য হবে। অর্থাৎ বল প্রয়োগ না করলে কাজ পাওয়া যাবে না, কাজ পেতে হলে অবশ্যই বল প্রয়োগ করতে হবে। দ্বিতীয় কেসটা হচ্ছে ইফ এস ইকুয়াল টু 0 দেন ডব্লিউ ইকুয়াল টু 0। অর্থাৎ যদি তুমি কাজ পেতে চাও, কোনো একটা বল দ্বারা কাজ পেতে চাও, তাহলে অবশ্যই ওই বলের জন্য বস্তুটার কি হতে হবে, স্মরণ করতে হবে। অর্থাৎ কোনো একটা বলের জন্য যদি বস্তুর স্মরণ না ঘটে, তাহলে ওই বল দ্বারা কোনো কাজ হয়নি বলতে হবে, তাহলে ওই বল দ্বারা কি কৃত কাজ শূন্য। অর্থাৎ বল দ্বারা যদি স্মরণ না ঘটে, বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর স্মরণ না ঘটে, তাহলে কাজ পাওয়া যাবে না, কাজের মান শূন্য হবে। আচ্ছা, 3 নম্বর কেস হচ্ছে ইফ ফাই ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ থিটাটাকে আমরা মানে থিটা দিয়ে প্রকাশ করি আর ফাই দিয়ে প্রকাশ করি, সব একই কথা। ফাই ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে ডাব্লিউ এর মান, এই যে cos 90 হচ্ছে 0, তাহলে পুরোটা 0 হয়ে যায়, তাহলে ডাব্লিউ এর মান 0। অর্থাৎ ফর ওয়ার্ক টু বি ডান বাই এ ফোর্স, একটা বল দ্বারা কাজ হতে হলে এ কম্পোনেন্ট অফ দি ফোর্স মাস্ট বি অ্যাক্ট ইন দি ডিরেকশন অফ দি ডিসপ্লেসমেন্ট। তাহলে কোন একটা বল দ্বারা কাজ হতে হলে ওই বলের কমপক্ষে একটা উপাংশ সরণের দিকে থাকতে হবে। এই যে এই বলটার একটা উপাংশ সরণের দিকে ছিল, এই কারণে কি কাজ বের করা সম্ভব হয়েছে। তার মানে যদি কোন একটা, আচ্ছা এই যে দেখো এই বলটার একটা উপাংশ সরণের বরাবর উপাংশ এফ কস থিটা, তখন থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে তো cos 90 0, তাহলে এফ ইন্টু cos 90 পুরাটা কত 0 হয়ে যায়। তাহলে দেখো এই থিটার মানটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই বলটার সরণ বরাবর কোনো উপাংশ থাকে না, ফলে যদি সরণ বরাবর কোনো উপাংশ না থাকে, তাহলে কাজ পাওয়া যাবে না। সরণ বরাবর উপাংশ থাকলে তখনই কেবলমাত্র কাজ পাওয়া যাবে। তাহলে 90 ডিগ্রি হলে সরণ বরাবর কোনো বলের কোনো উপাংশ থাকে না, ফলে কৃত কাজের মান কি পাওয়া যায় না। ফর ওয়ার্ক টু বি ডান বাই এ ফোর্স, এ কম্পোনেন্ট অফ দি ফোর্স মাস্ট বি অ্যাক্ট ইন দি ডিরেকশন অফ দি ডিসপ্লেসমেন্ট অর ইন দি অপোজিট ডিরেকশন। অর্থাৎ কাজ পেতে হলে বলের একটা উপাংশ সরণের দিকে অবশ্যই থাকতে হবে, অথবা সরণের উল্টা দিকে হলো থাকতে হবে। অর্থাৎ সরণের দিকে থাকতে হবে, অথবা সরণের উল্টা দিকে হলেও কি সমস্যা নেই।
ইফ এ ফোর্স, তখন সরণ উল্টা দিকে হলে কি হবে এটা একটু পরে বলতেছি, নেগেটিভ হবে কৃতকাজের মান। ইফ এ ফোর্স ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দি ডিরেকশন অফ মোশন দেন দি ওয়ার্ক ডান বাই দ্যাট পার্টিকুলার ফোর্স ইজ জিরো। অর্থাৎ কোন একটা প্রয়োগকৃত বল যদি সরণের সাথে 90 ডিগ্রি কোণে, থিটার মান যদি 90 ডিগ্রি কোণে কাজ করে, বলটা যদি 90 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে কৃতকাজের মান জিরো হবে। এই ফলে কারণ ওই যে উপাংশ থাকে না, বল সরণ বরাবর কোন উপাংশ পাওয়া যায় না, উপাংশ মান জিরো। তো উপাংশ না থাকলে তো আর কৃতকাজ পাওয়া যাবে না। আচ্ছা, এবার দেখো 4 নাম্বার কেস হচ্ছে when phi equal to 0 ডিগ্রি দেন w equal to fs। অর্থাৎ যদি ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট জিরো হওয়া মানে কি, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে, তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে হলে তো তখন আমরা কি ওই যে কৃতকাজের ফর্মুলা হয়ে যাবে সিম্পলি এফএস। বলার সরণ একই দিকে হলে কৃতকাজের ফর্মুলা সিম্পলি এফএস, আর বলার সরণ একই দিকে না হলে তখন না উপাংশ নেওয়া লাগে। আচ্ছা ওকে, 5 নাম্বার কেসটা আমি লিখে নাই। 5 নাম্বার কেসটা হচ্ছে when phi equal 180 ডিগ্রি, অর্থাৎ এফ ফাই এর মান থিটা অথবা ফাই যদি 180 ডিগ্রি, অর্থাৎ বলটা যদি উল্টা দিয়ে কাজ করে, বলটা যদি বল যদি সরণ হচ্ছে কি এদিকে, অর্থাৎ বস্তুর সরণ করতেছে এদিকে, কিন্তু বল প্রয়োগ করা হয়েছিল কি আর উল্টা দিয়ে, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি। তখন বলা যায় এই যে থিটার মান 180 ডিগ্রি যদি বসাই, তাহলে 100 cos 180 হচ্ছে -1, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি দাঁড়াবে -fs। তার মানে যদি ফাই এর মান 180 ডিগ্রি হয় তাহলে কৃতকাজের মান নেগেটিভ। ইফ দি ফোর্স অ্যাক্টস অপোজিট টু দি ডিরেকশন অফ দি ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ বল যদি সরণের বিপরীত দিকে কাজ করে, দেন বলা যায় যে ওই ফোর্স দ্বারা কৃতকাজটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, যেমন একটা উদাহরণ দেই, যে এই গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ একটা অভিকর্ষ বল mg, এটা সবসময় কি নিচের দিকে কাজ করে, একটা বস্তুর উপর নিচের দিকে সবসময় অভিকর্ষ বল কাজ করে। কিন্তু যদি বস্তুটাকে এই যে দেখো, এই ক্ষেত্রে অভিকর্ষ বলটা কিন্তু নিচের দিকে সবসময় ঠিকই কাজ করছে, কিন্তু তারপরে বস্তুটা উপরের দিকে উঠেছিল, ঠিক আছে, আমরা ব্যাখ্যা দিচ্ছি এই কারণে উঠছে। তাহলে দেখো এই ক্ষেত্রে এই অভিকর্ষ বল কিন্তু বস্তুটা যখন উপরে উঠছে তখন সবসময় কাজ করছে, তাহলে অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করতেছে সবসময়, কিন্তু স্মরণ করছিল উপরের দিকে, ঠিক আছে। তাহলে বলার স্মরণ কি পরস্পর উল্টা দিকে, অর্থাৎ মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তার মানে এই ক্ষেত্রে বলা যায় অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ নেগেটিভ, আর আমার প্রয়োগকৃত বল দ্বারা কৃতকাজ, মোটরের প্রয়োগকৃত বল দ্বারা কৃতকাজ পজিটিভ। অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ নেগেটিভ, কারণ অভিকর্ষ বল নিচের দিকে, সরণ হয়েছিল উপরের দিকে। আচ্ছা দেখো, আচ্ছা দেখেন যে কোন একটা বস্তু যদি এই যে বৃত্তাকার পথে গতিশীল থাকে, এই যে মনে করেন কোন একটা বস্তু যদি এই যে বৃত্তাকার পথে এভাবে করে গতিশীল সে, তাহলে প্রতি মুহূর্তে তার ব্যাগের দিক হচ্ছে গিয়া গতিপথের স্পর্শক বরাবর, ঠিক আছে। তাহলে আর দেখো আমরা জানি যে একটা বস্তু বৃত্তাকার পথে, এই যে এটার উদাহরণ হচ্ছে যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে, সূর্যটা মনে করো এইদিকে আছে, কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে হলে কেন্দ্রমুখী বল ওই বস্তুর উপর কাজ করতে হয়। কেন্দ্রমুখী বল কাজ না করলে ওই বস্তু, কোন একটা বস্তু কি বৃত্তাকার পথে ঘুরতে পারে না। তাহলে দেখো এই বস্তুটার উপর কেন্দ্রমুখী বল যদি টি কাজ করে, আর দেখো বস্তুটার সরণ, এই যে দেখো প্রতি ক্ষুদ্র, এই পুরো রাস্তাটাকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, ঠিক আছে, তাহলে দেখো এই এতটুকু যখন বস্তুটা এখান থেকে এখানে আসতে নিয়েছিল তখন তার সরণের দিকে এদিকে, কিন্তু তখনও কি কেন্দ্রমুখী বলের দিক হচ্ছে এই যে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। তাহলে বলা যায় সরণ হচ্ছে গিয়ে স্পর্শক বরাবর, ঠিক আছে, আর বলের দিক হচ্ছে গিয়া ব্যাসার্ধ বরাবর। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত দাঁড়াবে 90 ডিগ্রি। তাহলে তখনও কি কেন্দ্রমুখী বল দ্বারা বলা যায় কৃতকাজের মান 0। আচ্ছা দেখো কোন একটা বস্তুর উপর এফ বল কাজ করলে, তাহলে আমরা বলতে পারি, এবং বস্তু আচ্ছা এই যে মনে করো কোন একটা সুটকেসের হাতল ধরে যদি আমরা টেনে নিয়ে যাই, তাহলে বলটা কিন্তু প্রয়োগ করতেছি এভাবে, আর কিন্তু সুটকেসটা ঠিকই সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলার সরণ যেহেতু একই দিকে না, তাহলে আমাদের কি করতে হবে, এদেরকে একই দিকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন যে যদি আমি বল বল তো প্রয়োগ করে যাচ্ছে এদিক বরাবর, তাহলে এইটার যদি এই বলটার এদিক, এই বলটার তো দুইটা উপাংশ ভাগ করা যাবে, বল যেটা একটা ভেক্টর রাশি, তাহলে এদিক বরাবর উপাংশটা কত হবে, কিভাবে বের করবো, এই যে দেখেন মনে করেন বলটাকে আমি এতটুকু একটা রেখা দ্বারা প্রকাশ করলাম, তাহলে এই রেখার মাথা থেকে যদি
আমি সরণের উপর লম্ব টানি, তাহলে আমরা জানি যে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এতটুকু হচ্ছে কি এফ। হ্যাঁ, আচ্ছা, আর এই কোণটা যদি ফাই হয় তাহলে আমরা জানি যে এতটুকু, এটা দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ভূমি। হ্যাঁ, তাহলে আমরা কি জানি cos ফাই ইকুয়াল টু কি ভূমি ডিভাইড বাই অতিভুজ। হ্যাঁ, তাহলে ভূমি ডিভাইড বাই অতিভুজ, অতিভুজের মান এই যে অতিভুজ হচ্ছে এটা। হ্যাঁ, এই বলটাকেই তো এতটুকু রেখা দ্বারা প্রকাশ করছে, তাহলে ভূমি অতিভুজের মান হচ্ছে এফ। তাহলে ভূমি ইকুয়াল টু কত, এফ কস ফাই, এফ কস ফাই। তাহলে বলতে পারি আমরা যে এই বলটার এদিক বরাবর উপাংশ হচ্ছে কি এই যে এতটুকু, ঠিক আছে। এই বলটার এদিক বরাবর উপাংশ হচ্ছে এফ কস ফাই, ঠিক আছে। তাহলে এদিক বরাবর উপাংশটা হচ্ছে এই যে এতটুকু একটা রেখা, আর সরণ হচ্ছে এতটুকু, ঠিক আছে। তাহলে দেখেন বলার সরণ একই দিকে নিয়ে নিলাম, এফ কস ফাই হচ্ছে বলার মান, এদিক বরাবর বলার মান কত, সরণের দিকে বলার মান এফ কস ফাই, আর সরণ হচ্ছে এস। তাহলে এখন সিম্পলি গুণ, যেহেতু এরা একই দিকে, গুণ করে দিলেই আমরা কিন্তু পাঁচ পেয়ে যাব। আচ্ছা, এখন কেউ যদি এটাও তো হতে পারে যে বল এদিকে আর সরণ হচ্ছে এদিকে, হ্যাঁ, মধ্যবর্তী কোণ ফাই। আমি তো বলের উপাংশ সরণ বরাবর, সরণের দিক বরাবর নিয়েছিলাম। কেউ তো চাইলে এটাও করতে পারে যে বলের দিক বরাবর সরণের উপাংশ নেই, তাহলে সরণের মাথা থেকে লম্ব টানলাম, তাহলে অনুরূপভাবে এই যে এতটুকু হচ্ছে গিয়া সরণের উপাংশটা এস কস ফাই। তাহলে কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কি দাঁড়াবে, এফ ইন্টু, যেহেতু বলার সরণ একই দিকে হয়ে গেছে, এফ ইন্টু এস কস ফাই। তাহলে একই ফর্মুলা, এই যে এফ এস কস ফাই, এখানে এফ এস কস ফাই। আচ্ছা, তাহলে তোমরা দেখো এনে একটা আমরা ম্যাথ করিয়ে দিচ্ছি। দেখো স্যাম্পল প্রবলেম 11.1, এ ব্লক অফ মাস এম ইকুয়াল 11.7 কেজি, অর্থাৎ একটা আনত তলের উপর একটা বস্তু আছে যার ভর 11.7 কেজি, ইজ টু বি পুশড এ ডিস্টেন্স অফ এস ইকুয়াল 4.65 মিটার। তাহলে দেখো যে বস্তুটাকে আনত তলের সমান্তরালে, এই যে দেখো এখানে বলা হয়েছে যে এ ব্লক অফ মাস, অর্থাৎ বস্তুটার ভর 11.7 কেজি, ইজ টু বি পুশড, এটার উপর বল প্রয়োগ করার ফলে এটা সরণ ঘটছে 4.65 মিটার অ্যালং অ্যান ইনক্লাইন, অর্থাৎ আনত তল বরাবর এটা সরণ ঘটেছে 4.65 মিটার। তাইলে সাপোজ বস্তুটা মনে কর সরণ এতটুকু, কিছুক্ষণ পর এনে আসছে, তাহলে সরণ কতটুকু, এতটুকু, কত 4.65 মিটার। So that it is raised a distance of h equal 2.86 মিটার, এবং বস্তুটা আনত তল বরাবর এতটুকু আসার ফলে সে তার উল্লম্ব উচ্চতা দাঁড়িয়েছে এতটুকু। উল্লম্ব উচ্চতা কতটুকু দাঁড়িয়েছে, এই যে এতটুকু দাঁড়িয়েছে, ঠিক আছে। উল্লম্ব উচ্চতা এতটুকু দাঁড়িয়েছে। ইট ইজ রেজড, অর্থাৎ এটা উপরের দিকে, এটা সরণ এতটুকু ওঠার ফলে এটা উপরের দিকে কি পরিমাণ উপরে বর্তমানে আছে 2.86 মিটার। হ্যাঁ, উল্লম্ব সরণ বর্তমানে এটাকে আলত তল বরাবর উপরের দিকে উঠানোর ফলে ভূমি থেকে এটা কতটুকু উপরে উঠে আসছে বর্তমানে 2.86 মিটার। অ্যাজিউমিং ফ্রিকশনলেস সারফেস, ধরে নাও যে তলের মধ্যে কোনো ঘর্ষণ নাই, আনত তলে কোনো ঘর্ষণ নাই। ক্যালকুলেট হাউ মাচ ওয়ার্ক, কতটুকু কাজ করতে হবে, ইউ উড ডু অন দি ব্লকের উপর কতটুকু কাজ করতে হবে, ইফ ইউ অ্যাপ্লাইড এ ফোর্স প্যারালাল টু দি ইনক্লাইন, যদি তুমি এই যে ফোর্সটা যে আমরা এই বস্তুর উপর প্রয়োগ করেছি এটা আনত তলের সমান্তরালে, ঠিক আছে, তল বরাবরই আনত তলের সমান্তরালে, টু দি ইনক্লাইন, তলের সমান্তরালে, টু পুশ দি ব্লক, হ্যাঁ, আর এবং এটাকে কনস্ট্যান্ট স্পিডে উপরের দিকে উঠানো হচ্ছে, হ্যাঁ, সমবেগে উপরের দিকে উঠানো হচ্ছে। তাহলে দেখো আনত তল বরাবর এফ পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, এবং এর ফলে বস্তুটা উপর দিয়ে কতটুকু সরণ ঘটেছে, এস ইকুয়াল 4.65 মিটার, এবং এটা এস 4.65 মিটার সরণ ঘটার ফলে ভূমি থেকে এটার উচ্চতা দাঁড়িয়েছে 2.86 মিটার। আচ্ছা দেখো এখানে আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকেছি। এই ফ্রি বডি ডায়াগ্রাম, এই যে দেখো এই আনত তল বরাবর আমরা এক্স অক্ষ চিন্তা করতেছি, আনত তল বরাবর, আনত তলটা এটা, তাহলে এই তল বরাবর কি এক্স অক্ষ, ঠিক আছে। আর হচ্ছে গিয়া ওয়াই অক্ষ কিভাবে থাকে, এক্স অক্ষের উপর লম্ব বরাবর, তাহলে আনত তল বরাবর যদি এক্স অক্ষ হয়, তাহলে ওয়াই অক্ষ কি যে লম্ব বরাবর, এই আনত তলের সাথে লম্ব বরাবর। আচ্ছা, এখন দেখো এখন এটা মূল বিন্দু, তাহলে এই উপরের দিকটাকে আমরা ধনাত্মক এক্স অক্ষ ধরে নিলাম, ঠিক আছে, আর এই ওয়াই অক্ষের উপরের দিকে আমরা ধরে নিলাম
ধনাত্মক y অক্ষ। তাহলে দেখো, তাহলে আমাদের প্রয়োগকৃত বল এফ হচ্ছে গিয়ে ধনাত্মক x অক্ষ বরাবর। এই যে এফ এর দিক আমরা দেখিয়ে দিয়েছি। আচ্ছা দেখো, আর কোন একটা বস্তুর, এই যে বস্তুটার ওজন কি, এই যে খাড়া নিচের দিকে কাজ করতেছে, হ্যাঁ, এই যে আনত তল বরাবর বস্তুটা উপরে উঠতেছে, আর বস্তুর ওজন কি খাড়া নিচের দিকে কাজ করতেছে, এই যে, ঠিক আছে। আচ্ছা, আর দেখো এই কোণটা হচ্ছে গিয়ে থিটা। তাহলে আমরা দেখিয়েছিলাম কোন একটা বস্তু যদি বস্তুর উপর খাড়া ওজন খাড়া নিচের দিকে কাজ করে, আর এই কোণটা যদি থিটা হয়, তাহলে আচ্ছা আমাদেরকে বলো যে অভিকর্ষ বলটাকে এমজি কে ওজনকে আমরা কি দুইটা উপাংশে ভাগ করে নিতে পারবো না? এই যে অবশ্যই পারবো। একটা হবে গিয়া আনত তল বরাবর একটা নিব, আর একটা হবে গিয়া লম্ব বরাবর। তাহলে দেখো এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা, এবং তাহলে এই উপাংশটা দাঁড়াবো এমজি কস থিটা, আর অন্যটা এমজি সাইন থিটা। তাহলে আচ্ছা দেখো, তাহলে আমরা বলতে পারি, আচ্ছা তাহলে এই যে আনত তল বরাবর নিচের দিকে এমজি সাইন থিটা, তাহলে এই নেগেটিভ এক্স অক্ষ বরাবর কি এমজি সাইন থিটা, ঠিক আছে। আর ধনাত্মক এক্স অক্ষ বরাবর বল এফ, ঠিক আছে। আচ্ছা, আর দেখো এই এমজি কস থিটাটা কিন্তু ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, এই যে এমজি কস থিটা তো তলের সাথে লম্ব, তাহলে এই নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। আর ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি অবিলম্ব বল, অবিলম্ব প্রতিক্রিয়া বল এন, অর্থাৎ এন মানে হচ্ছে নর্মাল ফোর্স, অবিলম্ব প্রতিক্রিয়া বল। এই যে দেখো, এই যে তলের উপর বস্তুটা কতটুকু বল প্রয়োগ করতে আসছে তার ওজনের জন্য এমজি কস থিটা, তাহলে তলটাও কি বস্তুটার উপর একটা প্রতিক্রিয়া বল দেখাবে। বস্তুটা তলের উপর কি এমজি কস থিটা বল প্রয়োগ করতেছে, তাহলে তলটাও বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল দিবে, সেটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল এন, যেটা উপরের দিকে ধনাত্মক অক্ষ বরাবর। তাহলে আমরা দেখো এক্স অক্ষ বরাবর যে যত লব্ধি বল কত, এক্স অক্ষ বরাবর লব্ধি বল সামেশান এফ এক্স, এই বস্তুর উপর এক্স অক্ষ বরাবর লব্ধি বল হচ্ছে, আচ্ছা দেখো ধনাত্মক এক্স অক্ষ বরাবর কি এফ কাজ করতেছে, তাহলে এটা হচ্ছে প্লাস, হ্যাঁ ধনাত্মক দিক বরাবরটা আমরা প্লাস ধরছি, তাহলে এফ। আর দেখো ঋণাত্মক এক্স অক্ষ বরাবর এই বস্তুর উপর এম জি সাইন থিটা বল কাজ করতেছে, তাহলে দেখো ধনাত্মক এক্স অক্ষ বরাবর যে বলগুলো কাজ করবে ওইগুলো ধনাত্মক, আর ঋণাত্মক এক্স অক্ষ বরাবর যে বলগুলো কাজ করবে ওইগুলোকে আমরা নেগেটিভ ধরে নেব। তাহলে এম জি সাইন থিটাটা কি নেগেটিভ, যেহেতু এটা নেগেটিভ দিয়ে কাজ করতেছে, তাহলে প্লাস এফ, এটা হচ্ছে প্লাস এফ, আর এম জি সাইন থিটার হবে গিয়া মাইনাস এর, যেহেতু নেগেটিভ দিকে। আচ্ছা, আর দেখো এখানে বলা হয়েছে আর সামেশন এফ ওয়াই কত দ্বারা, আচ্ছা এফ ওয়াই তো, আচ্ছা দেখো এখানে বলা হয়েছে বস্তুটাকে সমবেগে উপরে উঠানো হচ্ছে, তাহলে এক্স অক্ষ বরাবর তো বস্তুটাকে উঠানো হচ্ছে উপরের দিকে, কারণ আনত তলটাকে আমরা এক্স অক্ষ ধরছিলাম। আচ্ছা দেখো, তাহলে বস্তুটার বলা হয়েছে সমবেগে উপরে উঠানো হচ্ছে, তাহলে বস্তুটাকে মূলত কি এই যে আনত তল বরাবর উপরে উঠানো হচ্ছে, তার মানে এক্স অক্ষ বরাবর উপরের দিকে উঠানো হচ্ছে। তাহলে এই বস্তু যেহেতু সমবেগে উঠানো হচ্ছে, তার মানে তার কোনো ত্বরণ নাই, তার মানে ত্বরণ যদি না থাকে তাহলে এই বস্তুর উপর লব্ধি বল কত, শূন্য। তাহলে এক্স অক্ষ বরাবর বস্তুটাকে উঠানো হচ্ছে, তাহলে এক্স অক্ষ বরাবর বস্তুর উপর লব্ধি বলের মান কত দেখতেছি আমরা, শূন্য, কারণ সমবেগে উঠানো হচ্ছে। সমবেগে উঠানো মানে ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য মানে কি বলও শূন্য, কারণ এফ ইকুয়াল এম, এর মান শূন্য হলে ত্বরণ বলটাও কি শূন্য হবে। তাহলে বলতে পারি সামেশন এফ এক্স ইকুয়াল টু কি জিরো, জিরো ইকুয়াল এফ মাইনাস এম জি সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি যে বা এফ ইকুয়াল এম জি সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখন আমাদের, আচ্ছা আমাদের কৃতকাজ বের করতে বলছিল, তো বল কৃতকাজ বের করার জন্য তাকে বলের মান বের করতে হবে, সরণ তো বলা আছে কিন্তু বলের মানটা বলা ছিল না, বলের মান বের করে নিতে আসি। আচ্ছা এম এর মান কত, 11.7, তারপর দেখো জি এর মান 9.8। আচ্ছা সাইন থিটা, তাহলে দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করলে, তাহলে এই যে দেখো বস্তুটা এখান থেকে এইখানে এতটুকু উপরে উঠছে, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা এখানে তো এইচ এর মান বললেই দিয়েছিল, আমি তোমাদেরকে দেখাইছিলাম তখন, এই যে বস্তুটা কতটুকু উপরের দিকে আছে, 2.86 মিটার, 2.86, আর এই কোণটা থিটা, ঠিক আছে। তাহলে আর বস্তুটা কতটুকু আনত তল বরাবর কতটুকু স্মরণ করছে, 4.65, তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ,
তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হলে সাইন থিটা ইকুয়াল লম্ব হচ্ছে কি 2.86, এই যে এটা লম্ব আর অতিভুজ 4.65। তাহলে এখানে যদি আমি বসাই দিই এই যে সাইন থিটার জায়গায় 2.86 ডিভাইড বাই 4.65, তাহলে তোমরা ক্যালকুলেশন করলে আনসারটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 70.5 নিউটন। তাহলে এই যে এফ কি, এফ হচ্ছে গিয়ে এই যে বস্তুর উপর উপরের দিকে বস্তুটাকে উঠানোর জন্য এফ পরিমাণ বল আনত তল বরাবর প্রয়োগ করা হয়েছিল, হ্যাঁ এফ। তাহলে এফ এর মান পেয়েছে 70.5 নিউটন। এখন এই বস্তুটা উপরের দিকে সরণ না কতটুকু করছে তল বরাবর, আমরা দেখছিলাম সরণ করছে হচ্ছে গিয়ে 4.65। তাহলে দেখো বল উপরের দিকে প্রয়োগকৃত বল 70.5 নিউটন, আর সরণটা উপরের দিকে, বল আর সরণ কি একই দিকে। তাহলে কৃত কাজ ডব্লিউ ইকুয়াল, দেখো তোমরা কিন্তু আবার এখানে ভুল বুঝছো না যে এখানে তো থিটার মান আছে, এটা কিন্তু তোমরা দেখো এফ প্রয়োগ করে দিয়েছে আনত তল বরাবর আর সরণটা আনত তল বরাবর, তাহলে তো বলার সরণ একই দিকে, ঠিক আছে, এনে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। তাহলে এফ এস, ঠিক আছে। আচ্ছা এখানে এফ এর মান কত, এফ এর মান 70.5, 70.5, আর সরণ হচ্ছে আনত তল বরাবর সরণ হচ্ছে 4.65। তাহলে গুণ করলে তোমরা পেয়ে যাবে 328 জুল। আচ্ছা দেখেন, আমরা যে একটু আগে অঙ্কটা করেছিলাম আমাদের কৃতকাজ বের করতে বলছিল যে বস্তুটাকে আনত তল বরাবর উপরে উঠাতে কৃতকাজ কত করতে হবে। কৃতকাজ আমরা পেয়েছি ডব্লিউ ইকুয়াল 328 জুল। আচ্ছা এর পরবর্তী একটা আমরা প্রবলেম সলভ করছি। প্রবলেম হচ্ছে এ চাইল্ড পুলস, অর্থাৎ একটা বাচ্চা একটা জিনিসকে টানছে, জিনিসটার ভর হচ্ছে 5.6 কেজি, জিনিসটার ভর কত 5.6 কেজি। তো এটা হচ্ছে কি একটা স্লেডার কে অথবা একটা গাড়ি মনে করেন। এ চাইল্ড পুলস এ 5.6 কেজি ভরের একটা স্লেড একটা বাচ্চা টানতেছে এবং এটা টেনে সে 12 মিটার সামনে নিয়ে গেছে, ভূমি বরাবর 12 মিটার সামনে সে বস্তুটাকে টেনে নিয়ে গেছে এট এ কনস্ট্যান্ট স্পিড, সমবেগে নিয়ে গেছে। হোয়াট ওয়ার্ক ডাজ দি চাইল্ড ডু অন দি স্লেড, তাহলে বাচ্চাটা কতটুকু কাজ করছে এই জিনিসটাকে নিতে, সামনে নিতে। ইফ দি কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন মিউ কে ইজ 0.20, যদি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে এর মান 0.20 হয় এবং দড়িটা যদি, যে দড়ির মাধ্যমে গাড়িটাকে টেনে নিয়েছে ওই দড়িটা যদি 45 ডিগ্রি কোণ তৈরি করে কার সাথে, ভূমির সাথে, হ্যাঁ, অর্থাৎ এরকম আর কি, যে মনে করেন একটা গাড়ি অথবা একটা স্লেড, ঠিক আছে, এই যে মনে করেন একটা গাড়ি, ঠিক আছে, একটা গাড়িটিকে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে টানা হয়েছে, ঠিক আছে, এরকম করে সোজা দিয়ে, ঠিক আছে, এরকম করে টেনে নিয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে আচ্ছা দেখেন, আপনারা জানেন যে কোন একটা বস্তু স্থিতি ঘর্ষণ বল দুই ধরনের, একটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ বল আর একটা হচ্ছে কি গতীয় ঘর্ষণ বল। তো কোনো একটা বস্তু স্থির থাকা অবস্থায় তার উপর যে ঘর্ষণ বল কাজ করে সেটা বলা স্থিতি ঘর্ষণ বল। মানে বস্তুর সারফেস আর ভূমির সারফেস, হ্যাঁ, দুইটা সারফেসের ইন্টারাকশনের ফলেই তো ঘর্ষণ বল তৈরি হয়। তাহলে কোনো একটা বস্তু স্থির অবস্থা থাকাকালে একটা বস্তু যে সারফেসের উপর আছে এবং তার গাড়ির যে টায়ারের সারফেস একটা আরেকটার ভিতর ঢুকে থাকে, ফলে ওই ক্ষেত্রে যে স্থির অবস্থায় যে বলটা ঘর্ষণ বল কাজ করে এটা বলে স্থিতি ঘর্ষণ বল, আর কোনো একটা জিনিস গতিশীল থাকা অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করে সেটার বলা হয় গতীয় ঘর্ষণ বল। তো এখানে গতীয়, আচ্ছা তাহলে ঘর্ষণ বল কয় ধরনের, দুই ধরনের, স্থিতি ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল। তো এখানে বলেইছে, আচ্ছা আর আপনারা জানেন যে ঘর্ষণ বল F ইকুয়াল মিউ, আচ্ছা মিউ ইন্টু এন, হ্যাঁ, আচ্ছা, অথবা অনেক মিউ ইন্টু আর লেখে, ঠিক আছে, মিউ ইন্টু আর। তো এখানে এন বা আর হচ্ছে গিয়া অবিলম্ব প্রতিক্রিয়া বলো, এই যে ভূমির অবিলম্ব প্রতিক্রিয়া, এই যে এরকম একটা বস্তু উপরে রাখলেন, তাহলে বস্তুর টেবিলের উপর রাখলেন, বস্তুর ওজন এমজি নিচের দিকে কাজ করতেছে, তাহলে বস্তুটা তার এমজি ওজনের জন্য টেবিলের উপর এমজি পরিমাণ বল প্রয়োগ করতে আছে, এমজি ওজনের জন্য।
আর টেবিলেও কি একটা প্রতিক্রিয়া বল দিবে বস্তুটার উপরের দিকে। এই যে নিউটনের তৃতীয় সূত্র যে প্রত্যেকটির একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে দেখেন ঘর্ষণ বল, এটা হচ্ছে ঘর্ষণ বল, ছোট হাতের এফ দ্বারা ঘর্ষণ বল সাধারণত লেখা হয়। ঘর্ষণ বল স্মল এফ ইকুয়াল মিউ ইন্টু অবিলম্ব প্রতিক্রিয়া, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অবিলম্ব প্রতিক্রিয়া এর মান হচ্ছে এমজি, কারণ সমান ও বিপরীত প্রতিক্রিয়া বস্তুটা এই তলের উপর এমজি বল প্রয়োগ করতেছে, তাহলে তলটাও বস্তুর উপর কি সমান পরিমাণ বল প্রয়োগ করবে, তাহলে ওইটাও কত হবে, এমজি হবে, সমান পরিমাণ যেহেতু। আচ্ছা, তাইলে আর দেখেন এই মিউরে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। হ্যাঁ, তাহলে সূত্রটারে আমরা যদি স্থিতি ঘর্ষণ বল এফ এস স্ট্যাটিক, হ্যাঁ এফ এস স্থিতি ঘর্ষণ বল ইকুয়াল টু মিউ এস স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু এন। আর ঘর্ষণ বল দুই ধরনের, আরেকটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল মিউ এফ কেস কাইনেটিক, কে মানে কাইনেটিক, মিউ কে ইন্টু এন, এইভাবে করে লেখা হয় আর কি, ঠিক আছে। তো এই মিউকের মান গতীয় ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া হয়েছে, ঠিক আছে, আর মিউ এস হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে দেখেন এখন যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা কিরকম দাঁড়াবে। আচ্ছা দেখেন, তো যেহেতু ভূমি বরাবর এরকম টেনে নিতে আছে, তাহলে ভূমি বরাবর এক্স অক্ষটা চিন্তা করলাম, আর এর সাথে লম্ব বরাবর ওয়াই অক্ষ। তাহলে আমরা বলতে পারি এই যে এফ বলটা প্রয়োগ করা হইতেছে, এই যে এরকম করে একটা কোন করে এফ বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে ফাই। আচ্ছা, আর দেখেন বস্তুটার ওজন, এই যে বস্তুটার ওজন খাড়া নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে, বস্তুটার ওজন এমজি, খাড়া নিচের দিকে। আচ্ছা, আর ঘর্ষণ বল, এখানে যেহেতু ঘর্ষণ গুণাঙ্কের কথা বলে দিচ্ছে গতিশীল ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে তো ঘর্ষণ বলটা চিন্তা করতেই হবে। আচ্ছা, ঘর্ষণ বল কি, গাড়িটা যাতে সামনের দিকে, আমরা জানি ঘর্ষণ বল গতির কোনো একটা বস্তু যেদিকে গতিশীল ঘর্ষণ বল তার উল্টা দিকে কাজ করে, গতির বিপরীত দিকে কাজ করে, ঘর্ষণ বলটা এই কারণে আমরা উল্টা দিকে নিচ্ছি। আচ্ছা, ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করো। আর দেখেন অবিলম্ব প্রতিক্রিয়া, যে তলের উপর আছে ওই তলটা কি উপর বস্তুর উপর উল্টা দিকে একটা বল প্রয়োগ করে। আচ্ছা, এটারই বলি আমরা কি অবিলম্ব প্রতিক্রিয়া এন। আচ্ছা দেখেন, তাইলে এক্স অক্ষ হচ্ছে এটা, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি সামেশন এফ এক্স, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বস্তুর উপর প্রয়োগ, বস্তুর উপর লব্ধি বল, এক্স অক্ষ বরাবর সামেশন এফ এক্স মানে এক্স অক্ষ বরাবর বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল ইকুয়াল টু, তাহলে দেখেন এক্স অক্ষ বরাবর কি কি বল কাজ করতেছে। আচ্ছা দেখেন তো, এই যে এফ বল যে এফ বলে যে বস্তুটা টানা হইতেছে, এফ বলটাকে তো দুটো উপাংশে ভাগ করে নেওয়া যাবে, লম্ব উপাংশে। তো একটা উপাংশ এক্স অক্ষ বরাবর কি দাঁড়াবে, এফ কস ফাই, আর একটা এফ সাইন ফাই, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর এফ সাইন ফাই। আচ্ছা, এফ সাইন ফাইটা পরে দেখতেছি, পরে দেখাইতেছি। তাহলে দেখেন এক্স অক্ষ বরাবর ডান দিকে ধনাত্মক দিকে, এক্স অক্ষ ধনাত্মক দিকে এফ কস ফাই কাজ করতেছে। আর দেখেন এক্স অক্ষ বরাবর আর কোন কোন বল আছে, এই ঘর্ষণ বল এফ আছে। তাহলে এফ কস ফাই হচ্ছে গিয়া পজিটিভ, যেহেতু ধনাত্মক দিক বরাবর, আর এটা ঋণাত্মক দিক বরাবর দিকে ঘর্ষণ বলটা নেগেটিভ বেরোনো। তাহলে এফ কস ফাই এটা হচ্ছে পজিটিভ প্লাস সামনে, হ্যাঁ এফ কস ফাই, আর এটা হচ্ছে গা নেগেটিভ উল্টা দিকে, তাহলে মাইনাস এফ, অর্থাৎ পর্যায়ক্রমে সবগুলো যোগ করবো আর কি। এই যে মনে করেন সাপোজ প্লাস মাইনাস এফ, ঠিক আছে, প্লাস মাইনাস সবগুলা প্লাস এফ কস ফাই প্লাস ব্র্যাকেটে মাইনাস এফ, ঠিক আছে, যেহেতু উল্টা দিকে এফটা ছোট হাতের এফ ঘর্ষণ বল উল্টা দিকে, তাইলে কি দাঁড়ায় সামেশন এফ এক্স ইকুয়াল টু এফ কস ফাই মাইনাস এফ স্মল এফ, ঠিক আছে। আচ্ছা, এবার তো আমাদের তো এখানে বললেইছিল যে কনস্ট্যান্ট স্পিডে, অর্থাৎ বস্তুটাকে সমবেগে নেওয়া হইতাছে। তাহলে সমবেগে নেওয়া মানে কি, ত্বরণ শূন্য, অর্থাৎ বস্তুর উপর ক্রিয়ারত ত্বরণ শূন্য। ক্রিয়ারত ত্বরণ শূন্য মানে কি, ওই বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল শূন্য, ক্রিয়ার হ্যাঁ ক্রিয়ারত লব্ধি বল শূন্য। তাহলে 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 এই এফ দেখেন এক্স, তাহলে তো বস্তুটা সামনের দিকে যাইতেছে, কোনো ত্বরণ নাই, তাহলে ত্বরণ না থাকলে বলও শূন্য, তাহলে এই যে এফ এক্স বলটা কত, জিরো। এফ কস ফাই মাইনাস এফ, বস্তুটা তো কোনো দিকে, বস্তুটা সামনের দিকে যাইতে আছে এক্স অক্ষ বরাবর, তো ওই দিক বরাবর তো বলছে সমবেগে না হইতেছে, তার মানে ত্বরণ নাই, এই কারণে ত্বরণ না থাকলে বলের মান কত হবে, শূন্য হবে। আচ্ছা ওকে, তাহলে আমরা কি পেলাম যে এফ কস ফাই মাইনাস এফ ইকুয়াল টু জিরো, এর একটা, হ্যাঁ এটা একটা ফর্মুলা, এটা একটা সূত্র পাইলাম। আবার দেখেন
সামেশন এফ ওয়াই, হ্যাঁ, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর লব্ধি বলটা আমরা বের করি। সামেশন এফ ওয়াই ইকুয়াল টু কত হবে? আচ্ছা দেখেন, তাহলে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে এন কাজ করতেছে, আর এই এফ এর একটা উপাংশ এফ সাইন ফাইও তো উপরের দিকে, তাহলে উপরের দিকটাকে যেহেতু ধনাত্মক, তাহলে কি কি উপরের দিকে কাজ করতেছে? এফ সাইন ফাই প্লাস এন, সবগুলোই ধনাত্মক, আর নিচের দিকে একটা কাজ করতেছে নেগেটিভ দিকে, সেটা হচ্ছে এন জি, তাহলে এটা মাইনাস প্লাস সবগুলা যোগ করতে আছে, আর যে চিহ্নগুলোও বিবেচনা করতে হবে, প্লাস একটার জন্য প্লাস, মাইনাস একটার জন্য মাইনাস, সবগুলো যোগ করে দেবো। তাইলে বা সামেশন এফ ওয়াই এফ সাইন ফাই প্লাস এন মাইনাস এম জি, প্লাস মাইনাস মাইনাস, এটা তো আমরা বুঝি। আচ্ছা দেখেন, বস্তুটার এক্স অক্ষ বরাবর সামনে দিয়ে যেতেছে, বলা হয়েছে সমবেগে, তার মানে কোনো ত্বরণ নাই। আর বস্তুটা কি ওয়াই অক্ষ বরাবর গতিশীল, উপরের দিকে বস্তুটা কি উপর নিচে ওঠানামা করতেছে না? উপর নিচে ওঠানামা করতেছে না? তাহলে উপর নিচে তার মানে কি, উপর নিচে যদি বল লব্ধি বল থাকতো, হ্যাঁ, তাহলে তো ওই বলের জন্য বস্তুটা উপর নিচেও গতিশীল হইতো। তাহলে দেখেন উপর নিচে যেহেতু বস্তুটা গতিশীল না, তার মানে কোন একটা বস্তু যদি, তাহলে বলা যায় উপর নিচ বরাবর, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর বস্তুর উপর লব্ধি বল, ওয়াই অক্ষ বরাবর লব্ধি বল কত? 0, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা বলতে পারি এফ, তাহলে সামেশন এফ ওয়াই এর মান কত? 0, এফ সাইন ফাই প্লাস এন মাইনাস এম জি ইকুয়াল টু 0, এটা 2 নাম্বার। আচ্ছা দেখেন, এই 1 নাম্বার 2 নাম্বার দুইটা সমীকরণ হলো। আচ্ছা, এবার আরেকটা সমীকরণ কি লেখা যায়, যে আমরা জানি এই যে গতীয় ঘর্ষণ বল, হ্যাঁ, গতীয় ঘর্ষণ বল এফ ইকুয়াল, শুধু এফ দিয়ে প্রকাশ করলাম, এফ কে না দিয়ে শুধু এফ ই দিলাম, এটা কি লেখা যাবে? মিউ কে ইন্টু এন, ঠিক আছে? তাহলে 3টা সমীকরণ দাঁড়াইল। কারণ ঘর্ষণ বল তো এখানে আমাদের চিন্তা করতে হবে, কারণ ঘর্ষণ বলের কথা বলা হয়েছিল, যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বলে দিছে, তাহলে তো ঘর্ষণ বল আছে দিকেই গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বলছে নাকি? আচ্ছা, তাহলে এইখান থেকে এখন আমরা কি আমাদের কি বের করতে হইব? যে হোয়াট ওয়ার্ক, আচ্ছা, কৃতকাজের মান বের করতে হবে। কারণ কৃতকাজের মান বের করতে হলে তো আগে আমরা জানি কৃতকাজ ডব্লিউ ইকুয়াল এফ এস, হ্যাঁ, বলার সরল একই দিকে হলে কৃতকাজ ডব্লিউ ইকুয়াল এফ এস। তো কৃতকাজ বের করতে হলে আমাদের এফ এর মান জানতে হইব। তো আমরা এফ এর মানটা বের করে নিই আগে, অর্থাৎ ওই যে বস্তুটার উপর কত বল প্রয়োগ করা হয়েছিল ওই এফ এর মান বের করে নেবো আমরা, ঠিক আছে? তো এই 3টা সমীকরণ সলভ করে বের করতে হইব। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, আমরা যদি এই 2 নাম্বার সমীকরণটাকে আমরা 2 নাম্বার সমীকরণটাকে মিউ দ্বারা গুণ করতেছি, মিউ 2 নাম্বার সমীকরণকে মিউ দ্বারা গুণ করলাম, অর্থাৎ ওই ঘর্ষণ মিউকে দ্বারা গুণ করলাম, হ্যাঁ, ঘর্ষণ গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যেটা, ওইটা দ্বারা, মানে একটু পরে বুঝবেন। আচ্ছা দেখেন, গুণ তো করতেই পারি, তাহলে মিউকে এফ সাইন ফাই 2 নাম্বার সমীকরণকে গুণ করতেছি প্লাস মিউকে এন, কারণ কাটাকাটি যাবে, গুণ করলে একটা সুবিধা হচ্ছে কাটাকাটি যাবে, তো নাইলে অঙ্কটা কমপ্লেক্স কঠিন হয়ে যাবে আর কি। বাম পাশে মিউকে গুণ করলাম প্রত্যেকটার সাথে, আর ডান পাশে জিরোর সাথে মিউকে গুণ করলে তো জিরোই হবে। আচ্ছা এবার আচ্ছা দেখেন, তাহলে 2 নাম্বারটার সাথে মিউকে গুণ করে, তো এটা কি 4 নাম্বার, হ্যাঁ, 4 নাম্বার দিলাম, তো 2 নাম্বারের সাথে মিউকে গুণ করে আমরা এই 4 নাম্বার সমীকরণটা পাইলাম। এখন তাহলে 2 নাম্বারটা নিয়ে আমাদের এখন আর চিন্তা নাই, 2 নাম্বারটার উভয়পক্ষে গুণ করছি, তাহলে 2 নাম্বারটা এখন আপাতত বাদ, কারণ 2 নাম্বারটা গুণ করে এটা আমরা মিউকে দ্বারা গুণ করে এটাতে রূপান্তর, এই 4 নাম্বারটা পাইছি। আচ্ছা 1 নাম্বার 3 নাম্বার আর 4 নাম্বার আমরা যোগ করব, 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কি করব আমরা যোগ করব, 1 যোগ 3 যোগ 4 যোগ করলে দেখবেন এফ এর মান আলটিমেটলি বেরিয়ে আসবে। আচ্ছা, তো দেখেন 1 নাম্বার বাম পাশে আছে এফ cos ফাই মাইনাস এফ, আচ্ছা এরপরে কি 3 নাম্বার বাম পাশে আছে এফ, আর 4 নাম্বারের বাম পাশে আছে এই পুরাটা প্লাস মিউকে এফ সাইন ফাই প্লাস মিউকে এন মাইনাস মিউকে এম জি ইকুয়াল টু, এবার ডান পাশের গুলো যোগ করি,
1 নাম্বার সমীকরণ ডান পাশে 0, 3 নাম্বারটা ডান পাশে মিউ কে এন, 0 প্লাস মিউ কে এন মানে কি এইটি, আর এইটারও ডান পাশে 0, তাহলে সব মানে 0 যোগ 0 এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা দেখেন, বা আচ্ছা প্লাস এফ মাইনাস এফ এখানে কাটা যায়, ঠিক আছে। স্মল এফ, এই যে ঘর্ষণ বল যেটা, প্লাস এফ মাইনাস এফ কাটা যায়, আর কি কাটা যায়, আচ্ছা দেন বাম পাশে মিউকেন আছে আবার ডান পাশে মিউকেন আছে, এই দুটোটাও কাটা যায়, ঠিক আছে। তাহলে কি কি থাকে, এখানে থাকে এফ কস ফাই প্লাস মিউ কে এফ সাইন ফাই, আচ্ছা আচ্ছা এই মাইনাস মিউ কে এম জি এটা ডান পাশে নিলে মিউ কে এম জি, আচ্ছা এই দোনটা থেকে তো আবার বাম পাশে তো এফ কমন যায়, ঠিক আছে, এফ কমন নেই, তাহলে দেখেন এফ কমন নিলে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়া, এফ যদি কমন নেই তাহলে দাঁড়াবে কস ফাই প্লাস মিউকে সাইন ফাই, কস ফাই প্লাস মিউকে সাইন ফাই ইকুয়াল টু হচ্ছে মিউকে এমজি, মিউকে এমজি। তো এইখান থেকে তো এফ এর মান বেরিয়ে গেল, এফ ইকুয়াল টু মিউকে এমজি কস ফাই প্লাস মিউকে সাইন ফাই। তো এখান দেখেন আমাদের সবকিছুর মান বলা আছে, এই যে দেখেন মিউকের মান বলে দিছিল আমাদেরকে, এই যে মিউকের মান দেখেন বলে দেওয়া হয়েছিল, মিউকে হচ্ছে গিয়া 0.20, ঠিক আছে। তাহলে মিউকের মান 0.20 বসাই দিই, সবগুলোর মান বসাই, সবগুলো মান বলা আছে। এম এর মান কত, এম এর মান হচ্ছে 5.6 কেজি বস্তু করব, 5.6, জি এর মান 9.8। আচ্ছা এবার দেখেন ফাই কত কোণে, 45 ডিগ্রি কোণে টানা ছিল, cos 45 প্লাস মিউকের মান 0.20 sin 45, আচ্ছা এফ এর মান কি দাঁড়ায়, এফ এর মান দাঁড়ায় দেখবেন ক্যালকুলেশন করলে এফ এর মান দাঁড়াবে হচ্ছে কিনা 13 নিউটন, বলার মান কত 13 নিউটন। তো আমরা বল যেহেতু পেয়ে গেছি, আর বস্তুটা স্মরণ কতটুকু হয়েছিল, কতটুকু সামনে গিয়েছিল, এস এর মান 12 মিটার, তাহলে দেখেন তাহলে কৃত কাজ ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু, আচ্ছা দেখেন এফ, এই যে প্রয়োগকৃত বল এফ এটা, হ্যাঁ আচ্ছা, আর সরণকে সামনের দিকে, তাহলে দেখেন তাহলে বল আর সরণ যদি একই দিকে না হয় তখন কি, বল আর সরণ, বল ইন্টু সরণ ইন্টু এদের মধ্যবর্তী কোণ, হ্যাঁ এফ এস কস ফাই, ঠিক আছে। অর্থাৎ মানে সরণের দিকে বলের উপাংশটা নিয়ে নিবেন আর কি, এটা আশা করি বুঝছেন, কারণ এফ এফ তো এইদিকে, হ্যাঁ আর সরণ কি সোজা সামনের দিকে, তাহলে এফ এর মান বসান 13, এস এর মান হচ্ছে গিয়ে কত, এস এর মান 12, cos ফাই এর মান 45, তো এই ক্যালকুলেশন করলে আপনারা আনসার পেয়ে যাবেন 110 জুল। তো আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পারছেন। তো আপনারা ডেসক্রিপশনে আমি আমার ফেসবুক লিংক দিয়ে দেব, আপনারা যারা অনলাইনে পড়তে চান যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।